বিয়ের প্রথম রাতে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। এমন অবস্থায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী। আমি রেগে গিয়ে আমার বউকে তালাক দিতে গেলাম। তখন আমার বউ চিৎকার করতে লাগলো যে আমাকে দয়া করে তালাক দিও না, কারণ এই বাচ্চাটা তোমার। আর এই দিন সবারই স্বপ্নপূর্ণতার দিন হয়, আর সে তার নিজের পছন্দ অনুসারে বিয়ে করেছে, তাই এই দিনটি তার জন্য আরও আনন্দের। এই দিনটি আমার জন্য আনন্দের ছিল। আমি খুশি হয়ে নিজের ঘরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে আমার বউ অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম দুর্বলতার কারণে এমনটা হয়েছে, কারণ মেয়েরা বিয়ের আগে একটু বেশি চিন্তা করে। তার জ্ঞান ফিরিয়ে আনার সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা তাকে শক্তির ইঞ্জেকশন দিয়েছিলেন এবং কিছু পরীক্ষা করিয়েছিলেন। তারপর তার জ্ঞান ফিরেছিল। কিন্তু পরের দিন যখন রিপোর্ট আনতে গেলাম, ডাক্তার যে খবরটা বললেন সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। এটা কিভাবে সম্ভব হতে পারে? তারপর আমি বাড়িতে এসে আমার স্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করলাম এবং আমি তাকে তালাক দিতে রাজি হয়েছি। কিন্তু আমার পা চেপে ধরে সে আমাকে যা বলল তা আমার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? আমার নাম ইমরান এবং আমি একটি উচ্চবিত্ত পরিবারের সদস্য। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। প্রচুর অর্থ ও ভালোবাসা থাকা সত্ত্বেও আমি যথেষ্ট বধ হয়ে যাইনি, কারণ আমার মা খুব ভালো মহিলা ছিলেন এবং তিনি আমাকে খুব ভালো করে মানুষ করেছিলেন। অর্থবিত্ত থাকা সত্ত্বেও আমি ছিলাম অতি সাধারণ ও সুদর্শন। আমার ক্লাসের ছেলেরা আমাকে নিয়ে মজা করত, কিন্তু আমি কখনো কাউকে খারাপ বলিনি, কারণ আমার মা আমাকে ছোটবেলা থেকেই খুব ভালো করে শিখিয়েছিলেন ঠিক আর ভুলের পার্থক্য। এখন যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি, তখন মা আমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে লাগলো। কিন্তু এ ব্যাপারে আমি তাকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। কিন্তু আমার নজরে এখনও অবধি কোনো যোগ্য মেয়ে আসেনি, কারণ আমার চারপাশে ছিল যত রাজ্যের বধ হয়ে যাওয়া মেয়ে। কলেজ বিশ্ববিদ্যালয়েও একই রকম মেয়ে ছিল, যাদের সঙ্গে সময় কাটানো যায় কিন্তু তাদের জীবন সঙ্গী করা যায় না। আর এ ব্যাপারে আমার বাবা মা আমার ওপর কোনো ধরনের জোর জবরদস্তি করেনি। কিন্তু যত সময় গড়িয়েছে মায়ের ইচ্ছা ততই বাড়ছিল যে এবার তোমার বিয়ে করা উচিত, কারণ তোমার বয়স বাড়ছে। বলা হয়েছে বন্ধন তো ওপর থেকে তৈরি হয়, আর আমি এই বিষয়টাই বিশ্বাস করতাম যে ঈশ্বর আমার জন্য নিশ্চয়ই কোনো যোগ্য মানুষকে খুঁজে রেখেছে। তারপর একদিন আমার সামনে সে এসে গেল। আমি ছিলাম বইয়ের পোকা, তাই ব্যবসার সাথে সাথে আমি বইও পড়তাম। আমার এলাকার কেন্দ্রীয় লাইব্রেরিতে আমি একদিন বই খুঁজতে গেলাম, তখন সেখানেই আমি তাকে দেখতে পেলাম। তার সাদাসিধে ভাব আমাকে তার দিকে আকর্ষণ করলো, কিন্তু সে আমাকে দেখে এমনভাবে চমকে গেল যেন সে আমাকে প্রথম থেকেই চেনে। তার চোখে আমি ভয়ের ছাপ দেখতে পেলাম, আর তাই আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে প্রথমবার দেখছি, সে আমাকে দেখে ভয় পেল কেন? কিন্তু আমি তার সাথে কথা বলার আগেই সে এমনভাবে দৌড় দিল যেন সে আমার থেকে পালাতে চায়। আর ব্যাপারটা আমাকে অবাক করেছিল। এই অদ্ভুত ব্যাপারটা আমাকে অস্থির করে আমাকে বারবার সেই লাইব্রেরিতে টেনে নিয়ে যেতে বাধ্য করলো, এবং কয়েকদিন পর আমি তাকে আবার সেখানে দেখতে পেলাম। তাই আমি তার বাড়ি পর্যন্ত পিছু করলাম। আমি খোঁজ নিয়ে জানলাম ওর নাম নবনীতা, আর তারা বেশ কিছুদিন হলো এই এলাকাতে চলে এসেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো সে তার মা বাবার একমাত্র মেয়ে। এর থেকে বেশি আমি আর কিছু জানতে পারিনি। আমি তো তার শীতের সাদাসিধে ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম। তাহলে সে আমার থেকে ভয় পেত কেন, যখন কিনা আমি তার সাথে আজ পর্যন্ত কথাও বলিনি? তার ব্যাপারে আরও জানার জন্য আমি সুযোগ খুঁজতে লাগলাম, যাতে তার সাথে কথা বলতে পারি। আর বোধহয় সে বুঝতে পেরেছিল, তাই সেই সমস্ত জায়গায় যেখানে আমি যেতে পারি সেখানে সে যেতে চাইতো না। আর তার এই দূরে পালানোর ব্যাপারটা দিনের পর দিন আমাকে তার প্রতি আসক্ত করেছিল। তারপর ভাগ্য একদিন এমন এক চমৎকার খেলা খেললো যে কিছুদিন পরে মেয়েটা আমার কোম্পানিতে প্রশিক্ষণ নিতে যোগ দিল। যেহেতু প্রশিক্ষণের ইন্টারভিউ আমি নিতাম না, তাই এই মেয়েটির আমার সামনাসামনি হওয়ার কোনো সুযোগ ছিল না। আর যেদিন সে কোম্পানিতে যোগ দিল তার একদিন পরেই আমি বুঝতে পারলাম যে আমার কোম্পানিতে সে এখন কাজ করতে আসে। আর যেহেতু একই জায়গায় কাজ করতে আসে, তাই সে আমার প্রশ্নের উত্তর তো দিতেই পারত। তাই একদিন আমি তাকে আমার কেবিনে ডাকলাম। আমাকে দেখা মাত্রই তার চোখে আমি ভয় দেখতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার থেকে ভয় পাও কেন তুমি? আমি তাকে এমন কিছু জিজ্ঞাসা করলাম না যার জন্য সে সেই ঘর থেকেই চলে যাবে। বাইরে গিয়ে পরের 1.5 ঘন্টার মধ্যে সে পদত্যাগপত্র আমার টেবিলে রেখে দিল। এই ব্যাপারটা তো আমাকে আরও অবাক করলো। এবার তো আমি পাগলের মতো তার পিছু করতে লাগলাম। এমনকি আমি আমার বাড়িতেও জানিয়ে দিলাম যে ওই মেয়েটিকে আমি পছন্দ করি। আমার মা তো আমার পছন্দের সব মেয়ের জন্যই যেন তৈরি ছিলেন, কিন্তু আমি এক শর্ত দিলাম, যখন সম্বন্ধ নিয়ে যাবে তখন আমার ব্যাপারে মেয়েটিকে কিছু বলবে না, না হলে সে সেখানেই সম্বন্ধ না করে দেবে। মা ঘটককে দিয়ে ওদের ঘরে সম্বন্ধ
সম্বন্ধ পাঠালো। আমি জানতাম না যে মা কি বলেছিল আর মেয়েটি কি বলছিল, আর কি করে এই সমস্ত কিছু শুধুমাত্র 25-26 দিনের মধ্যেই আমার সম্বন্ধ পাকা হয়ে গেল। কিন্তু সম্বন্ধ হওয়ার পরও আমি তার সাথে কথা বলার চেষ্টা করিনি, কেননা আমার মনে এক ভয় ছিল যদি আমি তার সামনে যাই তাহলে সে সম্বন্ধে না করে দিতে পারে। আর সত্যি তো এটাই, আমি তার থেকে আর দূরে যেতে পারতাম না। আমার থেকে সে এত ভয় পায় কেন, এই সব কথা আমি জিজ্ঞাসা করতে চাইতাম। কিন্তু যখন সে আমার স্ত্রী হয়ে যাবে তখন সে আমাকে কিছুই লুকাবে না। আর তার জন্য জরুরি ছিল যে আমি তাড়াতাড়ি মায়ের উপর জোর দিই। আমার মায়েরও বিয়ে দেওয়ার তাড়া ছিল, আর ওর পরিবারও সেরকমভাবে বাধা দেয়নি। তাই মোটামুটি 28-30 দিন পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমি এই বিয়েটা যেহেতু নিজের ইচ্ছায় পছন্দ করেছিলাম, তাই নিশ্চয়ই মনে করা উচিত মেয়েটির সাথে আমার আগে কথা হয়েছে। কিন্তু সত্যি তো শুধুমাত্র আমি জানতাম। আমি তো এটাই চাইতাম না যে তার সাথে আমার কথা হোক বা সে আমার ব্যাপারে কিছু জানে, কেননা আমার মনে ভয় ছিল যে সে হয়তো ওই সম্বন্ধটাকে বারণ করে দিতে পারে। সে আমার ব্যাপারে কিছুই জানতো না, এদিকে আমিও তার ব্যাপারে শুধু তার নামটুকুই জানতাম। আমি বিয়ের দিনের অপেক্ষা করছিলাম, আর তারপর শেষ পর্যন্ত বিয়ের দিন এসেই গেল। আর আমি ভীষণ খুশি ছিলাম, যাকে আমি চেয়েছিলাম আজ তাকে আমি পেয়ে গিয়েছি। আর সবথেকে বড় কথা হলো, আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার আগে তার সাথে আমি কথা বলিনি। তাই এই ব্যাপারটার জন্য আমি সবথেকে বেশি অপেক্ষা করছিলাম যে সে আমার কাছে আসুক আর আমি তার সাথে কথা বলি। কিন্তু ঈশ্বর আমার জন্য কি ভেবে রেখেছিল সেটা তো আমি জানতাম না। বিয়ের পর তাকে যখন মঞ্চে আনা হলো তখন সে আমার দিকে চোখ তুলে রাখেনি। হতে পারে সে লজ্জা পাচ্ছিল বা অন্য কোনো ব্যাপার হতে পারে, কিন্তু যখন আমাকে দেখার প্রথা ও নিয়ম পালন করা হলো তখনও তার চোখে আমি সেই একই ভয় দেখেছিলাম আর সেই অদ্ভুত অস্থিরতা, যেন সে বিশ্বাসই করতে পারছিল না যে আমি তার স্বামী। কিন্তু আমি তো ওকে একভাবে দেখেই যাচ্ছিলাম, কেননা আজ ওকে দেখার আমার পুরো অধিকার রয়েছে। আর কিছুক্ষণ পরেই বিদায়ের নিয়ম শুরু হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমি অনুভব করেছিলাম যে মেয়েটি ভীষণ চিন্তায় ছিল, আর চিন্তা থেকে সে বেশি ভয় পেয়েছিল। কিন্তু আমি তার এই ভয়টাকে দূর করতে চাইছিলাম। আমি অপেক্ষা করছিলাম যে ও আমার সাথে যেন কথা বলে, যাতে আমি তাকে নিজের ব্যাপারে পরিষ্কার বলতে পারি, যাতে তার এই ভয়টা শেষ হয়ে যায়। আমি শতভাগ বিশ্বাস করতাম আমার ভালোবাসা দিয়ে ওর মন থেকে ভয়টাকে আমি বের করব। কিন্তু আমি কি করে জানবো যে এটা সেই ভয় ছিল যেটা আমার পরবর্তী জীবনটাকে সম্পূর্ণ নাড়িয়ে দেবে? বিদায় পর্বের পরে যখন তাকে ঘরে নিয়ে আসলাম, না জানি আমার মা কি নিয়ম পালন করতে লাগলো। কিন্তু ওর চোখে বেড়ে যাওয়া ভয় দেখে আমি চাইছিলাম যে তাড়াতাড়ি আমি ওকে ঘরে পৌঁছে দিই, যাতে আমি তার সাথে কথা বলতে পারি। সব রকমভাবে আমি চেষ্টা করছিলাম যে আমার দিক থেকে তার কোনো সমস্যা যেন না হয়। কিন্তু তার চোখে দেখা ভয়টাকে কিভাবে দূর করব, সেটা যে কিছুতেই দূর হতে চাইছিল না। যখন ওকে ঘরে নিয়ে যাওয়া হলো তখন আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরল। ওরা নিজের মতো করে মজা করছিল, কিন্তু আমি জানতাম যে এই মজাগুলো আমার জন্য নয়। নিজেকে ছাড়িয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে দৌড় দিলাম। আর ঘরে পৌঁছানোর আগেই আমার মনে সেই সমস্ত কথা তৈরি করে নিয়েছিলাম যার মাধ্যমে আমি তাকে স্বস্তি দিতে পারি আর তার মাথা থেকে নিজের জন্য ভয়টাকে বের করতে পারি। আমি ভীষণ খুশি। আমি খুশি হয়ে নিজের ঘরে গেলাম, আর সে অন্য সবার মতো মাথায় ঘোমটা দিয়ে বসেছিল। ওর পাশে গিয়ে যখন বসলাম তখন ওর মুখের ভয় আমি ওর ঘোমটার বাইরে থেকেই বুঝতে পারছিলাম। আমি কাছে বসতেই সে আস্তে আস্তে কাঁপতে লাগলো, আর আমি আমার তরফ থেকে ওকে হাসি খুশি করানোর জন্য ওর হাতের ওপর হাত রাখলাম। আর তখনই ঠিক ও হঠাৎ করে কেঁপে উঠল আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। ওকে এতটা ভয় পেতে দেখে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে না জানি আমার থেকেও কিসের ভয়। শুনেছিলাম যে মেয়েদের নিজের জীবনকে নিয়ে একটু ভয় তো থাকেই, আর কিছু মেয়ে তো ছেলেদের থেকেও বেশি ভয় পেয়ে থাকেন। এই সমস্ত ব্যাপার তো আমি জানতাম, কিন্তু কেউ এতটা ভয় পেতে পারে এটা আমি জানতাম না। কিন্তু কেউ এতটা ভয়ে কি করে থাকতে পারে যে নিজের জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে? এই ধরনের ঘটনা তো কেউই জানতো না। তাই আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছিলাম যাতে তার জ্ঞান ফেরে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছিল না। তাই বাধ্য হয়ে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। নিজের সাথে মাকেও গাড়ি করে নিয়ে গেলাম। বাড়িতে অনেক অতিথি ছিল, কিন্তু আমি কারো কান পর্যন্ত এই খবরটা যেতে দেইনি। মা এভাবে হঠাৎ বউ অজ্ঞান হয়ে যাওয়ায় ভীষণ চিন্তায় পড়ে গেল। আর যখন হাসপাতালে এই মাঝরাতে ভর্তি করা হলো, ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করলো আর বলল সে ভয়ে বা মানসিক চাপে অজ্ঞান হয়ে গেছে। সবাই মোটামুটি জানে যে মেয়েরা বিয়ের জন্য চাপ নিয়ে নেয়, তাই সবাই এই ব্যাপারটাকে স্বাভাবিক ভেবে নিল। কিন্তু সত্যিটা যে কি সেটা তো আমি জানি। ডাক্তার তাকে ইনজেকশন ইত্যাদি দিয়ে 2.5 ঘন্টার মধ্যে তার জ্ঞান এসে যাবে বলে আশ্বস্ত করল।
সেই 2.5 ঘন্টা যে আমি কি করে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। ডাক্তার সব পরীক্ষা নিলেন এবং বললেন সকালে রিপোর্ট নিতে হবে। জ্ঞান ফেরার মাত্র 2.5 ঘন্টা পর আমি তাকে বাড়ি ফিরিয়ে আনলাম এবং তার স্বাস্থ্যের কথা ভেবে তার সাথে আর কথা বললাম না। সেও নীরবে কাপড় পাল্টে শুয়ে পড়ল। আর আমাদের প্রথম রাত হাসপাতালের জন্য এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। আমি এই নিয়ে অবশ্য দুঃখিত ছিলাম না। আমি শুধু এক বিষয়েই চিন্তিত ছিলাম, কেন আমার স্ত্রী এত ভয় পেয়েছিল, আর আমি যে কোনো মূল্যে এটা জানতে চাইছিলাম। দিন তো কাটল, এরপর বাসর ঘরের অনুষ্ঠান এলো, কিন্তু আমি কথা বলতে চাইলাম না। আমি কোনো অবস্থাতেই সামলাতে পারছিলাম না। তাই রিপোর্ট নেওয়ার জন্য কাউকে না জানিয়ে খুব ভোরে আমি হাসপাতালে চলে গেলাম। কিন্তু রিপোর্ট না দিয়ে আমাকে ডাক্তারের ঘরে পাঠানো হলো। এই ব্যাপারটা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল যে জানি না আমার স্ত্রী কী ধরনের রোগে ভুগছে। ডাক্তার আমাকে দেখা মাত্র বললেন, আমি যে খবরটা দিতে যাচ্ছি সেটা ধৈর্য ধরে মন দিয়ে আপনাকে শুনতে হবে। আমি সব ধরনের খারাপ খবরের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম, এতটাই যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সব সময় আমার স্ত্রীকে সমর্থন করব এবং যতটা সম্ভব সেরা ডাক্তারদের দ্বারা তার চিকিৎসা করাবো, কারণ আমার অর্থের অভাব ছিল না। কিন্তু ডাক্তার আমাকে যা বললেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ডাক্তার বললেন, আপনার স্ত্রী 25 থেকে 30 দিন আগে থেকেই গর্ভবতী। আর এই খবরটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি জানি না কেন আমি কোনো বড় রোগের কথা ভাবছিলাম। আর এটা কি হলো? যে মেয়েটার উপর অন্ধ বিশ্বাস রেখেছিলাম, বিয়ের আগে যার সাথে কথা বলাটাও জরুরি মনে করিনি বা তার দিকে কেউ আঙুল তুলতে না পারে, সেই মেয়ে আমাকে বিয়ে করার আগে অন্য কারো সন্তান হতে চলেছে। হয়তো সেই কারণেই এত ভয় পেয়েছিল, হয়তো সে কাউকে পছন্দ করত। আমি তো এটাই ভাবছিলাম। হাসপাতাল থেকে বেরিয়ে এসে গাড়ি চালানোর মতো সাহসটুকুও পেলাম না। আমি ভাবছিলাম যে আমি যাকে ভালোবাসি সে ইতিমধ্যেই অন্য কারো সাথে মুখ কালো করে নিয়েছে। তাহলে বিয়ের পরও যে সে আমার প্রতি বিশ্বস্ত থাকবে তার নিশ্চয়তা কি? অতএব আমার আজই তাকে ছেড়ে দেওয়া উচিত, যাতে সে তার গর্ভের সন্তান নিয়ে তার সঙ্গে জীবনযাপন করতে পারে, আর এভাবেই শিশুটিও তার বাবাকে পেতে পারে। আমি তো শুধু ভালোবেসেছিলাম, কিন্তু প্রতিটা মানুষ যে তার ভালোবাসা পাবে এটা জরুরি তো নয়। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আমি যখন ঘরে গেলাম সে তখন বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সেটা নিয়ে আমার কিছু আসে যায় না। তাই আমি গিয়ে তার সঙ্গে তার রিপোর্ট বের করলাম এবং বললাম, তোমার জীবনে আমার আগে থেকেই যে অন্য কেউ আছে, তাহলে তুমি তাকে বিয়ে করলে কেন? তুমি আমায় বিয়েতে হ্যাঁ বললে কেন? কাজেই আমি তোমাকে মুক্ত করছি, যাতে তুমি যার সন্তান হতে যাচ্ছ তাকে বিয়ে করতে পারো, আর এই শিশুটিও তার বাবাকে পেতে পারে। কিন্তু আমার কথা শুনে সে আমাকে বলল, তোমার ঈশ্বরের দিব্যে, আমাকে তুমি তালাক দিও না। একদিকে তার চোখের জল আর তার মুখের বেদনা আমাকে চিন্তায় ফেলেছিল, অন্যদিকে আমার হাতে থাকা রিপোর্ট আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য করেছিল। আমার ভালোবাসা আমাকে এমন এক দ্বন্দ্বের জায়গায় দাঁড় করিয়েছিল, কিন্তু আমি তাকে তালাক দিতে চাইছিলাম শুধু এই জন্য যে তার পেটে পালিত বাচ্চাটির জন্য আমার চিন্তা ছিল। কালকে কেই বা তাকে নিজের নাম দেবে? আমার মনে এতটা সাহস ছিল না যে আমি তাকে রেখে দিই। এদিকে আমার স্ত্রী এক নাগাড়ে কান্না করতেই থাকল। যখন সে দেখল যে আমি আমার সিদ্ধান্ত থেকে একবারেই সরে যাচ্ছি না, তখন সে এমন এক অদ্ভুত আচরণ করল যেটা আমার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। সে নিজের ওড়না গা থেকে সরিয়ে আমার পায়ে রেখে দিয়ে বলল, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমাকে তালাক দিও না, কেননা এই বাচ্চাটা তোমারই। আমি জানি তুমি আমার সাথে বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছ। যেমন খুশি বদলা নাও, আমাকে মেরে ফেললেও আমি যাব না, কিন্তু আমাকে তালাক দিও না, তাতে আমার মা বাবা মরে যাবে। এদিকে আমি তো তার এই ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলাম। আমি ওর ওড়নাটা তুলে তার গায়ে দিলাম, তাকে বললাম, সম্মান দিয়ে তোমাকে নিয়ে এসেছি, আর তার জন্য আমার পায়ে তোমার ওড়না রাখার দরকার নেই। কিন্তু তুমি এটা কি বললে, এই বাচ্চাটা আমার? আমি তো তোমাকে জানি না, আর সম্বন্ধ পাঠিয়েছিলাম কিন্তু সে বলল, আমি কসম খেতেও রাজি আছি যে এই বাচ্চাটা তোমারই। কি তার কথা আমাকে অবাক করে দিয়েছিল। যে কোনো দুর্বল থেকে দুর্বল চিত্তের মানুষও এত বড় দিব্য খেতে পারে না। তাহলে মেয়েটি কি করে এত বড় দিব্য খেতে পারে, যখন কিনা আমি জানি এই বাচ্চাটা আমার নয়? কিন্তু আমি এটা তামাশা করতে চাইনি, তাই চুপ করে গেলাম। বাসর রাতের অনুষ্ঠান একদম সাধারণভাবে কেটে গেল, কিন্তু এরপর আমরা দুজন অচেনা হয়ে গেলাম, ধীরে ধীরে নদীর দুই ধারের মতো। আমি তার আচরণের হিসেব নিতে থাকলাম। সে রোজ পুজো করত, আমার আর আমার পরিবারের সব রকমভাবে খেয়াল রাখত।
কিন্তু একটা ব্যাপার যেটা আমাকে অবাক করেছিল, সে একদম পরোয়া করত না যে তার ফোন কোথায় পড়ে আছে। সে আমার সাথে বাইরে গেলেও আমি অবাক হতাম যে তার জীবনে যদি অন্য কেউ থাকে তাহলে অন্তত তার সাথে তো কথা বলবে। তার প্রতি আমার সন্দেহ করার ক্ষমতা যেন আস্তে আস্তে চলে যাচ্ছিল। আর 7 দিন পর আমি আস্তে আস্তে করে তাকে আমার পাশে বসালাম, বললাম, এখানে বসে আমাকে সব সত্যিটা বলো, যা কিছু তোমার সাথে হয়েছে। আর যেটা তুমি ওই দিন বললে যে এই বাচ্চাটা নাকি আমার, তুমি এই কথাটা কি করে বলতে পারো? কিন্তু তার আগে আমি আমার দিকের গল্পটা তোমাকে বলে রাখি। যখন আমি ওকে বললাম যে আমি তোমায় প্রথমবার লাইব্রেরিতে দেখেছিলাম, আর তারপর তোমার ব্যাপারে আমি জানার চেষ্টা করেছিলাম, আর নিজের মাকে বলে তোমাকে বিয়ে করে নিয়েছি। ব্যাস, আমার দিক থেকে এইটুকুই কাহিনী। তখন সে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, এই শহরে তো তুমি আমাকে লাইব্রেরিতে প্রথমবার দেখেছিলে, কিন্তু এর আগে অন্য এক শহর থেকে তুমি আমাকে দেখে আসছো, সে ব্যাপারে তো বললে না। এটা শুনে আমি বললাম, কিন্তু এই শহর থেকে তো আমি কখনো বাইরে যাইনি। আমি তো এই শহরেই লেখাপড়া শিখেছি, আর ব্যবসায় ডিগ্রি তো আমি মালয়েশিয়া থেকে নিয়েছি। ও যে শহরের নাম বলল, আমি সেই শহরে কখনো ব্যবসার জন্য চুক্তি করতেও যাইনি, সেখানে কখনো কোনো মেয়ে তো নজরেই আসেনি কি। তখন সে বলল, এটা সত্যি না গো? আমি বললাম, তুমি নিজের গল্পটা বলো। তুমি এটা ভেবে বলো যে ওটা আমি ছিলাম, কিন্তু তোমার সাথে কি হয়েছে? সে বলল, কলেজে এক ছেলেকে আমি পছন্দ করতাম, আর সেও আমাকে পছন্দ করত। যেমন সবার সাধারণ বন্ধুত্ব হয়, আমাদেরও সেরকমই ছিল। আর আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র বন্ধু। তারপরেই বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় বদলে গেল। আমার মা বাবাও এই ব্যাপারটা জানতো, তাদের কোনো আপত্তি ছিল না, কেননা ছেলেটা খুব ভালো ছিল। আর আমরা সবসময় বন্ধুত্বের সীমারেখার মধ্যে থেকেই কথা বলেছি। কাউকে না বলে আমরা কখনো দেখা করতে যেতাম না, আমাদের দেখা কলেজে হয়ে যেত। কিন্তু যখন আমার কলেজের শেষ বছর ছিল, তখন ওই ছেলেটির কিছু বাজে ছেলের সাথে বন্ধুত্ব হলো, যার মধ্যে তুমিও ছিলে। আর জানি না তারা কিভাবে ওকে নেশা করা শিখিয়ে দিল, যার জন্য সে আমাকে যে কারোর কাছেই বিক্রি করতে রাজি ছিল। আর আমার দাম পর্যন্ত সে ধার্য করল। কিন্তু আমার ভাগ্য বোধহয় সেই সময় ভালোই ছিল। আমি এই ব্যাপারটা প্রথমেই বুঝে গিয়েছিলাম যখন সে ফোনে তোমার সাথে কথা বলছিল। আমি পেছনে দাঁড়িয়েছিলাম আর সব শুনে নিয়েছিলাম। সে আমাকে প্রথমবার রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল। আর আমার মা বাবাও রাজি ছিল, কেন ওরা চাইতো যে ডিগ্রি শেষ হতেই আমাদের জেন বিয়ে হয়ে যায়। তাকে আমি এটাই বলতে এসেছিলাম যে আমাকে সম্মতি আমার পরিবার দিয়ে দিয়েছে। কিন্তু তার কথা শোনার পর আমি জানতে পারলাম যে এটা ডিনার ছিল না, বরং ডিনারের নামে সে আমাকে বিক্রি করতে চাইছিল। আমি মা বাবাকে বললাম, তখন তারাও ভীষণ চিন্তায় পড়ে গেল। আমরা প্রথম থেকে ভাড়ার ঘরেই থাকতাম। রাতে তার ফোনের পর ফোন আসতে থাকলো, আর আমি তাই তাকে বললাম আমার মায়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, তাই আমি আসতে পারবো না। ওর জন্য আমি 7 দিন ছুটি নিলাম, আর আমরা 7 দিনের মধ্যে সবকিছু গুছিয়ে এই শহরে চলে এলাম। আমি ভাবলাম আমি বেঁচে গিয়েছি আর সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু এখানে আমি তোমাকে দেখলাম আর চিন্তায় পড়ে গেলাম। তারপর থেকে আমি ঘর থেকে বেরোনোই ছেড়ে দিলাম, কিন্তু মা বাবাকে এটা বলে বিরক্ত করতে চাইনি। আর যখন একদিন বাজারে গেলাম, তুমি আমাকে ধরে ফেললে আর আমার সাথে খারাপ ব্যবহার করলে। তুমি আমাকে বললে যে তুমি আমার দাম আগেই নিয়ে ফেলেছ। আর আমি এই ব্যাপারটা আমার মা বাবাকে বলতে পারতাম না। আর আমার পেটে থাকা বাচ্চাটা এইভাবে এসেছে গিয়ে। এবার আমি ওকে বললাম যে আমি তো ওই দলের ছিলামই না। ও আমাকে নিজের বন্ধুর নম্বর দিল। আমি ওখানে বসে বসে নিজের পুলিশ বন্ধুকে ওই নম্বরটা থেকে বিস্তারিত তথ্য বের করালাম। আর ওই লোকটির সাথে সাথে যাদের বেশি মেলামেশা ছিল সেই সমস্ত ছেলেদের তথ্য বের করালাম। আর যখন ওদের ফোন নম্বর ও ওদের ছবি আমার সামনে কিছুক্ষণের মধ্যে আসলো, তখন ওই ছবিগুলোর মধ্যে আমি নিজের ছবি দেখে অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম। কেননা ওই ছেলেটা হুবহু আমার মতোই দেখতে, কিন্তু ওটা আমি ছিলাম না। আর আমি আমার স্ত্রীকে এই কথাটা বলে দিলাম। তারপরেই পুলিশের সাহায্যে আমি যখন ওই ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করালাম, তখন জানতে পারলাম যে সে নিজের মা বাবার একমাত্র ছেলে। যখন তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করলাম আর যখন পুলিশের সামনে তারা মুখ খুলল, তখন জানলাম যে সেই ছেলেটি আসলে আমার যমজ ভাই, যাকে ওরা হাসপাতাল থেকে চুরি করেছিল আমার মা বাবার সাথে বদলা নেওয়ার জন্য। তারা জানতো না যে আমরা যমজ জন্মেছি, এমনকি আমার মা বাবাও জানতেন না যে আমরা 2 ভাই। এইসব একজন নার্স করেছিল এবং সে ছেলেটি ভুল পথে চলা শুরু করেছিল। আমার স্ত্রীর গর্ভে ওই সন্তান বেড়ে উঠেছিল। কিন্তু আমি এই খবর আমার মা বাবার কাছে পৌঁছতে দেইনি এবং তারপর স্ত্রীর গর্ভপাত করালাম।
এরপর এখন আমরা খুব ভালোভাবেই জীবনযাপন করছি। আমি আমার রক্তের ভাইকে ভুলে গিয়েছি। আমরা একই মায়ের পেটের দুই ভাই হলেও সে ভুল পথে চলে গিয়েছিল। আর আজ আমরা দুজনেই আমাদের জীবনে খুব খুশি।